ডক্টর আসিফ নজরুল তিনি জেনেভাতে একটি সম্মেলনে গিয়েছিলেন এবং সেই সম্মেলনে গিয়ে তিনি শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং সেই হেনস্থার ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে। এর কারণ হলো ঘটনা যখন ঘটছিল তখন একাধিক অ্যাঙ্গেল থেকে ভিডিও করা হচ্ছিল, 2টো 3টে 4টে, মানে কোনোটা 1 মিনিটের, কোনোটা 3 মিনিটের। একেবারে আমাদের এখানে যেভাবে পর্ন ভিডিওগুলো যেভাবে মার্কেটিং করা হয় যে এই লিঙ্কে দেখুন অমুকের 3 মিনিটের অমুক ইত্যাদি। তো ওইরকম ডক্টর আসিফ নজরুলের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, শিষ্টাচার বহির্ভূত ব্যবহার, সেই ব্যবহারের যে ভিডিও ফুটেজ, কেউ বলছে পূর্ণ ভিডিও দেখুন, কেউ বলেন চম্বক অংশটুকু দেখুন, এরকম রিল করে, তারপরে শর্ট ভিডিও করে, ফুল ভিডিও করে একেবারে সয়লাভ। এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে? যে কারা করলো, কেন করলো, এবং সঙ্গত কারণেই এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের যে যোগাযোগ, আওয়ামী লীগের মন মানসিকতা, আওয়ামী লীগের চিন্তা চেতনা এবং আওয়ামী লীগের অভ্যাস, গতি এবং প্রকৃতি, এগুলো বারবার সামনে চলে আসছে। সবাই বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের অভ্যাস কখনই ভালো হবে না। তারা সেই আদিকালে যেভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মেরেছিলেন, যেভাবে হোসেন সৈয়দ সরওয়ার্দীকে অপদস্থ করে তার একেবারে হৃদয়ের ব্যামো, মানে হার্ট অ্যাটাকের পর্যায়ে তারা পৌঁছে দিয়েছিল। এর ফলে উনি ভদ্রলোক মানুষ, এই দুঃখের কথা কারো কাছে না বলে চিকিৎসার নাম করে তিনি বৈরুতে চলে গিয়েছিলেন। ওখানে তার আত্মীয় ছিল, তিনি শেষ জীবনটা সেখানে কাটিয়েছেন এবং সেখানে তিনি মারা গিয়েছেন। তারপর আরও একজন বিখ্যাত মানুষ, বাংলাদেশ নয় পৃথিবী বিখ্যাত মানুষ, খান আব্দুল গাফফার খান, যাকে সবাই সীমান্ত গান্ধী হিসেবে ডাকতেন। উত্তর পশ্চিম পাকিস্তানের যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সেই সীমান্ত প্রদেশ, তার সংলগ্ন ওই পাশে আফগানিস্তান, পুরো এলাকাতে তিনি একজন গান্ধী হিসেবে, অহিংসবাদের যে প্রবক্তা হিসেবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। এবং তার এই শ্রদ্ধাটা কেবল পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি। আমরা যারা পূর্ববঙ্গের মানুষ, আমরাও তাকে শ্রদ্ধা করতাম। তাকে আমরা ইয়াহিয়া খান মনে করতাম না, আইয়ুব খান মনে করতাম না। একইভাবে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে স্বয়ং মহাত্মা গান্ধী, যে পণ্ডিত জওহরলাল নেহরু, মাওলানা আবুল কালাম আজাদ, তারা সবাই এই মানুষটিকে শ্রদ্ধা করতেন। তো যখন ঢাকাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে সম্মেলন হচ্ছিল, সেই সম্মেলনে তাকে প্রধান অতিথি করা হলো এবং এই বয়স্ক একেবারে মরণাপন্ন ভদ্রলোক এলেন। আসার পর তার উপর আওয়ামী লীগের লোকজন হামলা করলো, তছনছ করে দিল, পণ্ড করে দিল, এবং তিনি ভয়ে সেই যে সিনেমা হলে, পুরনো ঢাকার যে সিনেমা হল, সেই সিনেমা হলের যে সিট রয়েছে, প্রাণ ভয়ে সেই বসার সিটের মধ্যে তিনি পালিয়েছিলেন। তা আপনারা যারা সিনেমা হলে দেখেছেন, সেখানে এই বসার সিটে নিচে পালাতে হলে একজন বয়স্ক মানুষ, তার বয়স যদি 80 বছর হয়, কি পরিমাণ কষ্ট এবং কসরত করে তাকে সেখানে প্রাণ ভয়ে পালাতে হয়েছে, যিনি সারা জীবন অহিংসার বাণী ছড়িয়েছেন। তো এই কথাগুলো উদাহরণ হিসেবে আওয়ামী যারা বিরোধী যারা লোকজন রয়েছেন, তারা এখন মুখে 10টা মাইক লাগিয়ে দেশে বিদেশে নানাভাবে প্রচার করছেন এই ডক্টর আসিফ নজরুলের এই ঘটনা ঘটানোর পর। তো এখন এই ঘটনা আওয়ামী লীগ কি দলগতভাবে ঘটিয়েছে, নাকি অতি উৎসাহী হয়ে কেউ ঘটিয়েছেন আওয়ামী লীগের লোকজন? তা তো অবশ্যই, কিন্তু তারা কারো দ্বারা ইনস্ট্রাক্টেড হননি কিংবা কারো দ্বারা অনুপ্রাণিত হননি। তারা নিজেরাই হয়তো এই কাজটি করেছেন নিজেদেরকে আরও একটু লাইমলাইটে আনার জন্য, বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজেদের নম্বর বাড়ানোর জন্য হয়তো এই কাজ করেছেন, বা এমনি আওয়ামী লীগের যারা দল করেন আমাদের দেশে সেই দীর্ঘদিন থেকে যেটা হয়ে আসছে, যে স্বয়ং যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যে কয়বারই বিদেশে গিয়েছেন, প্রায় সব শহরেই বিএনপি এবং জামাতের লোকজন তাকে অপদস্থ করার জন্য করেনি এহেন কর্ম নেই।
তো যেহেতু তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল পেতেন, এজন্য আসিফ নজরুলের মতো তিনি লাঞ্ছিত এবং অপমানিত হননি, কিন্তু আলটিমেটলি তার সঙ্গে করা হয়েছে। আবার আওয়ামী লীগের যারা অন্য মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা ঠিক আসিফ নজরুলের মতো এতটা নিন্দিত ছিলেন না। যেমন সালমান এফ রহমান নিন্দিত ছিলেন, কিন্তু তিনি বিএনপির অনেকের সঙ্গে, জামাতের অনেকের সঙ্গে তার একটা দহরম মহরম সম্পর্ক ছিল। এবং এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের অনেক সহায় সম্পত্তি, তারপরে যাকে বলা হয় ব্যবসা বাণিজ্য, এগুলোর পাহারাদার অভাব হয়নি, প্রভাবশালীদের মধ্যে পাহারাদার জুটে গিয়েছে। তো এই কারণে আওয়ামী লীগের কোনো নেতাই দেশের বাইরে গিয়ে ওভাবে লাঞ্ছিত হননি। কিন্তু আসিফ নজরুলের যে বিষয়টি, সেটি হলো তিনি এই বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে সবচেয়ে আলোকিত, সবচেয়ে যাকে বলা হয় আলোচিত। একটা হলো এনলাইটেন্ড অ্যান্ড হ্যাভিলি ডিসকাস্ট, ইংরেজিতে যদি বলি, এবং মানুষের ঈর্ষার শিকার। ওই উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে তিনি ঈর্ষার শিকার বিভিন্ন কারণে। তো এনিওয়ে, তো এই ভদ্রলোক সেই জেনেভাতে গিয়ে যাকে বলা হয় তিনি লাঞ্ছনার শিকার হয়েছেন, এবং এটা নিয়ে এখন পক্ষে বিপক্ষে সবাই হালুম, ধরো ওকে, মারো ওকে। আওয়ামী লীগ যেভাবে আগে কাজ করতেন, অর্থাৎ যারা বিদেশে অপকর্ম করতেন, আওয়ামী লীগের ভাষায় তাদের আত্মীয় স্বজনের উপর হামলা করা হতো, দেশে মামলা করা হতো, ইত্যাদি অনেক কিছু। তো তদ্রূপ ওই যে যারা জেনেভাতে এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের তো আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, বাড়িঘর আছে, তো সেখানে কেন ভাঙচুর হবে না, সেখানে তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে কেন মামলা হবে না? তো এই যে আওয়ামী ফ্যাসিবাদী যে চরিত্র, এই চরিত্রের মধ্যে বর্তমান যারা আছেন তাদেরকে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে। তো এখন এখানে আমার একটা ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের প্রতি সঙ্গত কারণে আওয়ামী লীগের সব লোকেরই ক্ষোভ আছে, সেটা একেবারে প্রান্তিক লেভেল থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত। কিন্তু এখানে মূল ব্যাপার হলো যে একটা ইউনিয়ন পর্যায়ের নেতা বা জেনেভা আওয়ামী লীগের নেতা, বা ধরুন আমেরিকার নিউ ইয়র্ক আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, লন্ডনে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু স্থানকাল পাত্রভেদে এক এক ধরনের আচরণ করেন। এখন এই যে আসিফ নজরুল সাহেব যে পরিস্থিতিতে জেনেভাতে পড়েছেন, সুইজারল্যান্ডের আবহাওয়ার কারণে, প্রকৃতির কারণে এটা ও পর্যন্ত শেষ হয়েছে। কিন্তু এটি যদি ব্রুকলিনে হতো, কিংবা এটি যদি হোয়াইট চ্যাপেলে হতো, কিংবা এটি যদি ফ্লোরিডাতে হতো, মিশিগানে হতো, কিংবা নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে হতো, এটা সিরিয়াস একটা অবস্থা। মানে এখানে ধাক্কি শুধু তাই নয়, এখানে নাকের বদনা ফাটিয়ে দেওয়ার জন্য লোকের অভাব হতো না। তো এরকম, তো এটা হলো যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়। তো জেনেভাতে যেটা হয়েছে, সেটা যারা এই কাণ্ড ঘটেছেন তাদের বক্তব্যটা হলো ইট ওয়াজ এ ডিসকাশন। আমরা তার সঙ্গে একটা আলাপ আলোচনা করার জন্য চেষ্টা চালাচ্ছিলাম। তিনি আমাদের সঙ্গে বৈঠকে দূতাবাসেও বসেননি, দূতাবাসের বাইরেও বসেনি। পরে লাস্টে আমরা বাধ্য হয়ে এয়ারপোর্টে এসেছি, সেখানেও তিনি আমাদের সঙ্গে খুব উদ্যত আচরণ করছিলেন, এবং আলোচনার শুরুতে তিনি আমাদেরকে অ্যাভয়েড করে ভিতরে ঢুকে যেতে চাচ্ছিলেন। আমরা তখন ওই কথাগুলো বলে আমাদের যে বক্তব্য সেখানে আমরা তাকে শুনিয়েছি। তো তিনি ইচ্ছা করেই কথাগুলো বলেছেন যে আমার গায়ে হাত দিচ্ছেন কেন, বা ইত্যাদি ইত্যাদি। তো তাদের বক্তব্য হলো যে এখানে মূল ব্যাপার হলো যে আমরা যেভাবে কথা বলেছি সেখানে গায়ে হাত দেওয়ার কোনো প্রসঙ্গ আসেনি, বা এটা তিনি যেহেতু অত্যন্ত বুদ্ধিমান মানুষ এবং তিনি জানেন যে এটা নিয়ে প্রচার হবে, প্রোপাগান্ডা হবে, ফলে তিনি সিম্প্যাথি পাওয়ার জন্য এবং এমপ্যাথি পাওয়ার জন্য যা যা করার দরকার সেই কাজগুলো করেছেন। এটা তাদের যারা সেখানে ছিলেন। দ্বিতীয়ত অনেকে বলার চেষ্টা করেছেন যে এই কাজটি শেখ হাসিনার নির্দেশে হয়েছে। এর কারণ হলো শেখ হাসিনা বাংলাদেশে একজন ছাত্রলীগের নেতার সঙ্গে যদি কথা বলতে পারেন, তাহলে প্যারিস আওয়ামী লীগের, ইংল্যান্ডের লন্ডন আওয়ামী লীগের বা জেনেভা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তিনি এই ধরনের একটা সিন ক্রিয়েট করার জন্য হুকুম দিতেই পারেন, স্বাভাবিক ব্যাপার। এবং তিনি যে সেটি করবেন না তার কোনো নিশ্চয়তা নেই। এর কারণ হলো আমাদের দুই নেত্রী, আপনি দেখেন 11-র সময় গ্রেপ্তারের আগে আগে বেগম খালেদা জিয়া তিনি উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কিন্তু টেলিফোনে কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, বা এখন তারেক রহমান সাহেব প্রবাসে থেকেও তিনি ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে কিন্তু কথা বলে তার যে সাংগঠনিক দিকগুলো রাখেন। এই দুটো দলই, এমনকি জামাতেও, মানে জামাতের আমির
বিএনপি তারেক রহমান সাহেব, আওয়ামী লীগের শেখ হাসিনা, এর বাইরে দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো কর্তৃত্ব নাই এবং লোকজনের মধ্যে গ্রহণযোগ্যতা নেই। এবং লোকজন ওবায়দুল কাদের কী বললেন, মির্জা ফখরুল সাহেব কী বললেন, এর চাইতে যদি তারেক রহমান সাহেব একটু মুখ দিয়ে কথা বলেন বা শেখ হাসিনা বলেন, ওটাকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং মিডিয়াগুলো এই কথাগুলো একেবারে লুফে নেয়। এই জন্য শেখ হাসিনা এর আগেও বলেছেন যে আমি ইচ্ছে করে এই কথাগুলো বলি, কেননা আমি না বললে এগুলো মিডিয়াতে আসে না। অনেকে বলেছেন যে আপনি ছোটোখাটো বিষয় এরকম জিনিসগুলো না বললেও তো আপনি পারেন। তো বলে যে এই বিষয়গুলো তো অন্য কেউ বলে মিডিয়াতে আসে না, এই মিডিয়াতে আনার জন্য তিনি এই কথাগুলো বলেন। এটা শেখ হাসিনা নিজের মুখের কথা যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তো আমার সিক্স সেন্সে যেটি বলছে, যেটা শিরোনামে ব্যবহার করেছে, যে যদি শেখ হাসিনা নির্দেশ দিতেন জেনেভাতে আসিফ নজরুলের সঙ্গে এরকম অশোভন আচরণ করার জন্য, সেক্ষেত্রে শেখ হাসিনার ভিতরে যে অ্যারোগেন্সি এবং তার যে অভ্যাস, তিনি প্রথমেই বলতেন যে ডিম মারো, তারপর 2-4টা ধাক্কা করো, ময়লা ঠেলে মারো, 2-4টা ঘুষিও মারো, কাপড় চোপড় টেনে ছিঁড়ে ফেলো। মানে এইগুলোর বাইরে তিনি বলতেন না, এগুলোর বাইরে তিনি বলতেন না। তো যেহেতু এই কাজগুলো তারা করেনি, সেহেতু প্রথম পার্ট যে এই কাজগুলো তারা করেনি, ডিম মারেননি, তারপরে কলার ধরেননি, শার্ট প্যান্ট ছিঁড়েননি, হেনস্থা করেননি, ধাক্কা মারেননি। তো ফলে কি হচ্ছে যে ধরে নিয়ে যেতে পারেন যে শেখ হাসিনা তাদেরকে নির্দেশনা দেননি। এক, আবার এটাও ধরে নিতে পারেন যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, কিন্তু ওই লোকগুলো স্থানীয় আইন কানুনের কারণে, নিজেদের ভদ্রতার কারণে, বোধ বুদ্ধির কারণে তারা ওই পর্যায়ে নামতে পারেননি। ডক্টর আসিফ নজরুলের সঙ্গে শালীনতা বজায় রেখে যতটুকু করা সম্ভব ততটুকু তারা করেছেন। এবং এই কাজটি যদি তারা করে থাকেন, অর্থাৎ দ্বিতীয় পার্ট, শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন কিন্তু তারা পারেননি, ইট মিনস শেখ হাসিনা তাদের প্রতি খুবই বিরক্ত, এবং বিরক্ত হয়ে তাদেরকে গালাগালি করবেন, ভবিষ্যতে কমিটি পাল্টিয়ে দিবেন, ওখানে নতুন লোক আসবেন, এবং এটাই বাংলাদেশের একটা ট্র্যাডিশনাল গতানুগতিক রাজনীতি চলে আসছে এবং হয়ে আসছে।